এই সরকার গত 10-11 বছর যাবৎ অনবরত বলছেন যে এটা একটা গণতান্ত্রিক সরকার, এবং এই সরকার আওয়ামী লীগই দেশকে স্বাধীন করেছে, এবং এই দেশের স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা এই আওয়ামী লীগই বজায় রেখেছেন। কোনোটাই এখন সত্য নয়, প্রত্যেকটাই এই মিথ্যা, এবং সত্যকে আড়াল করার জন্য এইসব কথা বলা হয়। যেমন ধরেন যে গণতন্ত্রের কথা বলে তারা, কিন্তু তারা 72 সালে সেই সংবিধান আপনার এই 1 বছরের আগেই সেপ্টেম্বর মাসে 1973 সালে দ্বিতীয় সংশোধনী বিল এনে সংবিধানকে সংশোধন করে। কারণ সেই সংবিধানে, মূল সংবিধানে বিনা বিচারে আটক করার কোনো বিধান রাখা হয় নাই, ইচ্ছা করেই হয় নাই। আর সেখানে কোনো জরুরি আইন ঘোষণা করার কোনো ব্যবস্থা ছিল না। তো এই দ্বিতীয় সংশোধনীতে সেপ্টেম্বরের 73 সালে 72 সালে সংবিধান এলো। চিন্তা করে দেখেন, এই অল্প সময়ে তারা তাদের সহনশীলতা হারিয়ে ফেলে, এবং তারা সেটা এই অনুচ্ছেদ 33 তারা সাথে সাথে তারা ওই দ্বিতীয় সংশোধনী পাশ হয়ে যাওয়ার পরে অনুচ্ছেদ 33-কে তারা সংশোধন করে সেখানে বলা হলো যে পার্লামেন্ট আইন করে এই নিবর্তনমূলক আইন করতে পারবে নিরাপত্তার কারণে। তাই হলো 1974 সালে তারা এই বিশেষ ক্ষমতা আইন, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, এটা তারা প্রণয়ন করলেন। এই আইনের অধীনে তখনকার বিরোধী দলের প্রায় 40,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং এরপরে তারা এই শুধু সেখানেই তারা ক্ষান্ত হন নাই। 28শে ডিসেম্বর অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে 1972 থেকে 1972 থেকে 1974 সাল, অর্থাৎ 2 বছরের মাথায় তারা দেশে জরুরি আইন ঘোষণা করলেন 28শে ডিসেম্বর 1974 সালে। সমস্ত কিছু স্তব্ধ করে দিলেন একটাই কারণে। এটা করা হয়েছিল ওই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য। তারা করলি, তারা 28শে ডিসেম্বরে জরুরি আইন ঘোষণা করলেন, এবং এখানে বলে রাখি যে 29 তারিখে সকালবেলায় সর্বপ্রথম যে ব্যক্তিকে গ্রেপ্তার তারা করেছিলেন জরুরি এই ক্ষমতা আইনের অধীনে, সেটা ছিলাম আমি। যাই হোক, তারপরে 25শে জানুয়ারি বিশেষ ক্ষমতা আইনের সেকশন 3-এ যে নিরাপত্তার জন্য আমাকে গ্রেপ্তার করা হলো। সেকশন 3-র আন্ডারে, সেকশন 3-টা হলো যে প্রেজুডিশিয়াল অ্যাক্ট। কোন প্রেজুডিশিয়াল অ্যাক্ট করে থাকলে তাকে গ্রেপ্তার করা, এই ধারা 3-এর অধীনে আমাকে গ্রেপ্তার করা। তারা নানা রকমের কথাবার্তা বলেছে, কিন্তু সেটা অনেক লম্বা কাহিনী, সেটা আর বলতে চাই না। শুধু এটুকু বলছি যে এর পরে 25শে জানুয়ারি এত 73 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ আপনার 7টা আসন ছাড়া বাকি সব আসনে জয়লাভ করেছে। তাদের সমস্ত ক্ষমতা তাদের হাতে ছিল, তারা রাষ্ট্র তাদের নিয়ন্ত্রণে ছিল। এরপরও তারা সিকিউর ফিল করে নাই। তারা সেই 25শে মার্চ 1975 সাল বাংলাদেশের কালোতম দিবস বলে আমি আখ্যায়িত করতে চাই।
কারণ সেদিন যারা গণতন্ত্রের কথা বলে, যারা আইনের শাসন কথা বলে, যারা দেশ স্বাধীন করলো, তারাই সংবিধানকে চূর্ণ বিচূর্ণ করে একদলীয় একনায়কত্ব স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা কায়েম করলো। কি করলেন? সমস্ত সংবাদপত্র, 4টি সংবাদপত্র ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দিল, সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দিল, আর এই 4টি সংবাদপত্র সরকারের নিয়ন্ত্রণে থাকবে। আইনের শাসন বলে আর কিছুই থাকলো না। মৌলিক অধিকার স্থগিত করে দিলেন। হাইকোর্টের যে আর্টিকেল 102 অধীনে যে ক্ষমতা, সেটা চলে গেল, এবং বিচার বিভাগের স্বাধীনতা আর থাকলো না, কারণ বিচার বিভাগকে প্রশাসনের অধস্তন করা হলো। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে কোনো বিচারপতিকে রাষ্ট্রপতি ইচ্ছা করলে যে কোনো সময় অপসারণ করে দিতে পারে, রাষ্ট্রপতি সেটা করে দিতে। এবং যেদিন এই আইনটা পাশ হলো, এটা আধা ঘন্টার মধ্যেই বোধহয় অ্যাপ্রক্সিমেটলি এই সেদিন 25শে মার্চে যেটা পাশ করা হলো, সেইখানেই সংবিধান সংশোধন করে সংবিধানে ছিল গণভোট নিতে হবে। যদি সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন করতে হয় তাহলে গণভোট নিতে হবে। সেটাকেও তারা ওটা রাখলেন না, এবং সেখানে তারা তাৎক্ষণিকভাবে ওই পার্লামেন্ট ভবনেই স্পিকারকে দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব প্রধানমন্ত্রীর পদ থেকে রাষ্ট্রপতি নিযুক্ত হলেন, এবং সম্পূর্ণভাবে সমস্ত ক্ষমতার অধিকারী হলেন। পার্লামেন্টের কোনো বিল পাশ করা যেত না, পাশ যদি হয়ও, পাশ হলেও সেই বিলে প্রেসিডেন্টের ভেটো পাওয়ার ছিল। অর্থাৎ এটা ছিল একটা পাপেট, একটা পার্লামেন্ট। এই পার্লামেন্টের অর্থহীন পার্লামেন্ট, এই পার্লামেন্টের কোনো মূল্য ছিল না। অর্থাৎ যে কথাটা আমি বলতে চাই সেটা হলো, এই যে স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আওয়ামী লীগ সে 1975 সালেই ধ্বংস করে দিচ্ছে। তারা যখন স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বলে, তারা তখন ইতিহাসের এই সত্য ঘটনাগুলো তারা ভুলে যেতে চান, ইচ্ছাকৃতভাবে ঢেকে রাখেন, এবং এই কথাগুলো তারা কোনোদিন বলেন না। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই সময়টা সব সময় একটা কলঙ্কিত অধ্যায় হিসাবে আমাদের দেশের ইতিহাসে থাকবে। সেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা পছন্দ করুক আর না করুক, এটা হলো ঐতিহাসিক একটি সত্য ঘটনা। এই সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখার কোনো সুযোগ বা অবকাশ আছে বলে আমি মনে করি। তারপরে আছেন কথায় কথায় তারা এই শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তাদেরকে নানা রকমের কথা বলে, অসত্য কথা বলে, ইতিহাসকে বিকৃত করে কিছু কথাবার্তা তারা বলে, এবং সবসময় বলে আসছে। সাস্টেইনড উইথ এ প্রোপাগান্ডা, ম্যাসিভ প্রোপাগান্ডা মেশিন তারা নিয়োজিত করেছেন নিজেদের ব্যর্থতা ঢেকে রাখার জন্য, নিজেদের ভুল ঢেকে রাখার জন্য। ওই ইতিহাসে ওনাদের যে কতগুলো মারাত্মক ভুল করেছেন সেগুলোকে তারা লুকিয়ে রাখার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছেন। যেমন আপনাকে বলি যে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর জন্য এখন পর্যন্ত, এখনো সেদিনও প্রধানমন্ত্রী বলেছেন শহীদ জিয়া এটার সঙ্গে জড়িত ছিল। এটা একেবারে ডিস্টরশন অফ হিস্ট্রি। এটার সঙ্গে মানে সত্যিকার যে ঘটনা তার কোনো সম্পর্ক নাই। আমরা সবাই জানি যে 15ই আগস্ট 1975 ছিল একটি জাতীয়
একটা ট্র্যাজেডি, সকলের জন্য একটা মর্মান্তিক ঘটনা। কিন্তু এই ঘটনার পিছনে কে ছিল, কারা ছিলেন এই ঘটনার পিছনে? তাদেরই নেতা, তাদেরই সিনিয়র নেতা খন্দকার মুশতাক আহমদ, তিনি এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন, এবং হত্যাকাণ্ডের পেছনে ছিলেন। এটা ইতিহাসে একেবারে হাজার চেষ্টা করলেও এটা মুছে ফেলা যাবে না। এবং খন্দকার মুশতাক ক্ষমতায় এলেন, ক্ষমতায় এসে তিনি কি করলেন? দেশে তারা বলে শহীদ জিয়া নাকি মার্শাল ল জারি করেছে। আরেকটা মিথ্যা কথা। মার্শাল ল জারি করেছিলেন খন্দকার মুশতাক আহমদ এই 21শে আগস্টে, কিন্তু 15ই আগস্ট থেকে কার্যকর করা হয়েছে। সুতরাং 15ই আগস্ট থেকে মার্শাল ল দেশে আসে, খন্দকার মুশতাকের জারি করা মার্শাল ল আসে। শহীদ জিয়া এর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, কোনো ভূমিকাও ছিল না। তারপরে দেখেন, শুধু তাই নয়, যে এই যারা হত্যাকারী তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়, মানে অব্যাহতি দানের আইন জারি করা হয়। এখানেও তারা বলে যে শহীদ জিয়া, বেগম জিয়ার কথা অনেক সময় বলেন যে তারা এই ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে, শহীদ জিয়া এটা জারি করে, শহীদ জিয়া এদেরকে অব্যাহতি দিয়েছিলেন, বিচার থেকে অব্যাহতি দিয়েছিলেন হত্যাকারীদের। কিন্তু এই অর্ডিন্যান্সটা সেপ্টেম্বর মাসে 23 তারিখে দিয়ে 21 বা 23 তারিখে 1975 সালে এই ইনডেমনিটি অর্ডিন্যান্সটা খন্দকার মুশতাক আহমদ রাষ্ট্রপতি হিসেবে তিনি এই অর্ডিন্যান্সটা জারি করেছিলেন। এই মুশতাক আহমদ কে তাহলে? এই খন্দকার মুশতাক তাদেরই নেতা। বলতে তাদের তো লজ্জা হওয়ার কথা নয়, কারণ তখনকার সংবাদপত্র যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আওয়ামী লীগের পক্ষ থেকে তখন সবসময় বলা হয়েছে যে খন্দকার মুশতাক বিশ্বাসঘাতকতা করেছে, খন্দকার মুশতাক এই ষড়যন্ত্রের পিছনে ছিল, খন্দকার মুশতাক ক্ষমতা লোভ সামলাতে না পেরে তারা মৃত্যু হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং খন্দকার মুশতাক সাহেব তিনি ক্ষমতায় আসার পর কি করলেন? তিনি সংসদে রেখে দিলেন। যে সংসদ আগে ছিল সেই সংসদ 15ই আগস্টের আগের সংসদই থাকত, এবং মন্ত্রিসভায় 4 জন ছাড়া বাকি সকলেই সে আগেকার মন্ত্রী যারা ছিলেন তাদেরকে তিনি তার নিজের মন্ত্রিসভায় রাখলেন। এই ঘটনাগুলো আমরা কি করে এটাকে আমরা ইতিহাস থেকে মুছে ফেলতে পারবো? হাজার প্রপাগান্ডা করে, মিথ্যাচার করে এই সত্য কথাগুলো কোনোদিনই কি বলে না, মুছে ফেলা যাবে না। আজকে বেগম জিয়া সম্পর্কে মাঝে মাঝেই বলেন, এটা আমি একটু পরে আসছি, যে গ্রেনেড হত্যা মামলার ব্যাপারে একটু পরে কথা বলব। যাই হোক, যেটা বলছি যে তারপর দেখেন শেখ সাহেবের এই মৃত্যু সারা জাতি মর্মাহত হয়েছে, তার জন্য বিচার হয়েছে। এই সরকারের আমলে বিচার হয়েছে, এই সরকারের আমলে তারা সমস্ত কিছু দেখে তারা বিচার করেছেন, বিচার করে তারা রায় দিয়েছেন। এবং সেখানে আমি একটু 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর 21 বছর পর ক্ষমতা আসার পর এই মামলাটা একটা এফআইআর লঞ্চ করা হয় 2রা অক্টোবর 1996 সালে। তখন আওয়ামী লীগ ক্ষমতাসীন, তাদের অধীনেই এই তদন্ত শুরু হয়ে গেল। সেখানে তো জিয়া পরিবারের কোনো নাম নাই, সেখানে তো
জিয়া পরিবারের কাউকে এই এফআইআর অন্তর্ভুক্ত করা হয় নাই, চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয় নাই। ট্রায়ালের কোনো পর্যায়ে কি বলে না, তারা এই 1997 সালে 7ই এপ্রিল এই ঢাকার সেশন জাজ তারা 19 জন একুইজ পার্সনকে তারা চার্জশিট করল। করার পরে এই 21 জনের মধ্যে, এই 19 জনের মধ্যে, এই 21 জনের মধ্যে 19 জনকে সাজা দেওয়া হলো। তার মধ্যে 9 জনকে, 19 জনের মধ্যে এই যারা সাজা পেয়েছিলেন অনেকের মৃত্যুদণ্ড হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অনেককে যাবজ্জীবন দেওয়া হয়েছে, নানা ভাবে দেওয়া হয়েছে। যেখানে একটা ট্রায়াল কনক্লুডেড, সেই ট্রায়ালের ব্যাপারে এই ধরনের মন্তব্য করা তো, বা এই ধরনের মিথ্যাচার এবং এই ধরনের জিয়া পরিবারকে জড়িত করে এ কথাগুলো বলা ইতিহাসকে বিকৃত করা ছাড়া আর কিছুই নয়। তারপরে দেখেন এই যে জেল হত্যা মামলা, জেল হত্যা মামলায় এটা তখনই এফআইআর হয়েছিল, কিন্তু জিডি হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তারা এই মামলাটি আবার তারা এই ট্রায়ালটা শুরু করে এবং জুন 1996 সালে নির্বাচনের পর তারা এই নতুন করে তদন্ত শুরু করেন এবং এইখানেও এই জেল হত্যা মামলায় তারা জিয়া পরিবারের কেউ এই জেল হত্যা মামলায় তারা এখানে তাদেরকে জড়িত করেন নাই। তারা যদি তারা কোনোভাবে জড়িত থাকতো তাহলে তাদেরকে তো ছেড়ে দেওয়ার কথা নয়। আজকে এই হাইকোর্ট, নিচের কোর্ট 21 জনের মধ্যে 21 জন অ্যাকিউজ পারসনস, ট্রায়াল কোর্ট কনভিক্টেড 3 আর 3 পারসনস ইত্যাদি বলে লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার, রশিদ খান ইত্যাদি বলে তারপরে ফাইনালি বললেন এটা অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত গেল এবং তারপরে সেই দণ্ডাদেশ অ্যাপেলেট ডিভিশন বহাল রাখলেন এবং সেখানে এটা শেষ হয়ে। তারপরে দেখেন এই জেল কিলিংটা কে করেছে, কে হুকুম দিয়েছে? যারা এই কিছু সশস্ত্র বাহিনীর যারা গার্ড দিচ্ছিল মুশতাক সাহেবকে, তাদের একটি অংশ জেলখানায় যায়। জেলখানায় গেল তারা 3rd of November 1975 সালে। 3rd of November তারা প্রথম গেটটা পার হওয়ার পরে তখন তাদেরকে বলা হলো যে অনুমতি ছাড়া সেকেন্ড গেটের ভিতরে তারা ঢুকতে পারবে না। তারা বললো আমরা এসছি ওই 4 জন নেতাকে, আমরা যেখানে আছেন আমাদেরকে সেখানে যেতে দিতে হবে। তারা বললেন যে না, জেল অথরিটি বলল যে এটা আমরা যেতে দিতে পারবো না। এটা ঐতিহাসিকভাবে সত্য এবং বিচারের মধ্যে ওটা এসছে, রায়ের মধ্যে এসছে। এবং সেখানে তখন ফাইনালি কে অনুমতি দিলেন? খন্দকার মোশতাক আহমদ। প্রেসিডেন্ট আইজিপি কে ফোন করে বলে দিলেন যে এই যারা এরা যা চায়, যা করতে চায়, যা করতে বলে সেটা করে। তখন তারা দ্বিতীয় গেটটা, জেলখানে আমরা গেছি যারা, আমাদের সকলেরই মনে আছে যে 2টো গেট থাকে। প্রথম ফটকটা থাকে, তারপরে আসল ফটকটা থাকে যেটা থেকে ভেতরে ঢোকা যায় জেলখানার ভেতরে। মাঝামাঝিতে জেলার সাহেব বসেন, সুপারিনটেন্ডেন্ট সাহেব বসেন, ডিআইজি সাহেব বসেন, অফিস দপ্তর এগুলো থাকে। তখন ওই খন্দকার মোশতাক কে ছিলেন? আওয়ামী লীগের নেতা ছিলেন। আওয়ামী লীগের লোকজনরাই যে এই হত্যাকাণ্ডের পিছনে ছিলেন এই কথাটা তারা ঢাকার জন্য তারা মিথ্যাচারের আশ্রয় গ্রহণ করে এবং মিথ্যা কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করে।
এরপরে আসেন এই হত্যাকাণ্ডের পর খন্দকার মুশতাক ক্ষমতাচ্যুত হন। খালেদ মোশাররফ, তিনি তখন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, জেনারেল চিফ অফ জেনারেল স্টাফ, তিনি বিদ্রোহ করে তিনি বঙ্গভবন দখল করলেন এবং খন্দকার মুশতাক আহমদকে সরিয়ে দিয়ে নিজে ক্ষমতাসীন হলেন। তিনি খুব বেশি দিন ছিলেন না। এটার অনেক অনেক কিছু বক্তব্য আছে, সেটা আমি বলতে চাই না, কারণ দীর্ঘ হয়ে যাবে অনেক। কিন্তু প্রাসঙ্গিক যেটা, সেটা হলো এই যে তার মানে এটা বোঝা গেল যে এই মৃত্যু হত্যাকাণ্ডের 15ই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে শহীদ জিয়া কোনোভাবেই জড়িত ছিলেন না। এটা সমস্ত তথ্য উপাত্ত আমি এখানে উপস্থাপন করলাম। এবং আরেকটা জিনিস হলো যে তিনি মার্শাল ল জারি করেন নাই, তিনি পার্লামেন্টও ভেঙে দেন নাই, সংসদ ভেঙে দেন নাই, তিনি সংবিধান স্থগিত করেন নাই। এগুলো সব খন্দকার মুশতাক এবং খালেদ মোশাররফরা করে গেছে। এবং তারপরে যখন 7ই নভেম্বর, সেদিন ছিল এক মানে ঐতিহাসিক দিন, কারণ আমি নিজেই ঢাকার রাজপথে সেদিন উপস্থিত ছিলাম। সেখানে 7ই নভেম্বরে একটি স্বতঃস্ফূর্ত সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ জিয়াকে তারা ক্যান্টনমেন্টের কারাবন্দী অবস্থা থেকে মুক্ত করেন এবং তাকে ক্ষমতাসীন। তিনি কোনো কু করে ক্ষমতায় আসেন নাই, কোনো সরকারকে নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতায় আসেন নাই, তিনি কাউকে হত্যা করে ক্ষমতায় আসেন নাই, ক্লিন হ্যান্ড নিয়ে ক্ষমতায় এসেছে একজন পরিচ্ছন্ন মানুষ হিসেবে। কারণ তার জনপ্রিয়তা তখন সারা দেশময়। শহীদ জিয়ার নাম পরিচিত ছিল সেই 1975 সালের 27শে মার্চ থেকে, যেদিন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সুতরাং তিনি এমনিতেই একজন জনপ্রিয় মানুষ ছিলেন। এবং তার এই ক্ষমতাসীন হওয়ার পর শহীদ জিয়ার কাছে প্রচন্ড চ্যালেঞ্জ যেটা হয়ে দাঁড়ালো, সেটা হলো রাষ্ট্রকে সুসংগঠিত করা এবং গণতন্ত্র ফিরিয়ে আনা। কারণ উনি যে প্রেক্ষাপটে ক্ষমতায় এসেছিলেন, তাকে ক্ষমতাসীন করা হয়েছিল, তখন দেশে সংবিধানে একদলীয় শাসন ব্যবস্থা ছিল। কোন রকমের আইনের শাসন, মৌলিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, এগুলো কিছুই ছিল। যেহেতু তখন পার্লামেন্ট ছিল না, সেজন্য শহীদ জিয়াকে মার্শাল ল প্রোক্লামেশনের মাধ্যমে কতগুলো মৌলিক সংশোধনী সংবিধানে আনতে হয়। আমি ব্যক্তিগতভাবে এর সঙ্গে জড়িত ছিলাম এবং আমরা তখন শহীদ জিয়া বললেন যে দেশে যে কোনো মূল্যে তাড়াতাড়ি গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। 77 এবং 78 সালের মধ্যে বিভিন্ন প্রোক্লামেশনের মাধ্যমে এই প্রথমে এই একদলীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করা হলো সংবিধানে, তারপরে এই মৌলিক অধিকার সমস্ত ফিরিয়ে দেওয়া হলো, আবার পুনঃস্থাপন করা হলো, বিচার বিভাগের স্বাধীনতা পুনঃস্থাপন করা হলো, এবং এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যাকে বলি, এখনো এটাকে আপহোল্ড করলো 16th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা কি বলে না, শহীদ জিয়ার দেওয়া বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য। আজকে বিচারপতি খায়রুল হক, যার রাজনৈতিক পরিচয় আমাদের সকলের কাছে জানা, তিনি 5ম সংশোধনী বাতিল করে দিলেন
একটা প্রাইভেট ইটালিয়ান মার্বেল প্রাইভেট কোম্পানি লিমিটেড বলে একটা কোম্পানি ছিল, যার একটা মুন সিনেমা হলের মালিক ছিলেন এই ওয়াইজ ঘাটে। মুন সিনেমা হলের মালিক একটা রিড করেছিলেন, সে অনেক বড় ইতিহাস। সাবস্টেন্স হলো এই যে সিনেমা হলের মালিক গেছিল তার সিনেমা হল ফিরে পাওয়ার জন্য, কিন্তু খায়রুল হক সাহেব একটা বিরাট রায় দিলেন। রায়ের মূল বিষয়বস্তুটা হলো যে যে মার্শাল ল জারি করা, মার্শাল লর অধীনে সংবিধান সংশোধন করা অসাংবিধানিক ছিল। ভালো কথা। এমনও বললেন যে শহীদ যে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এটাও বেআইনি ছিল। খুব ভালো কথা। আরো অনেক কথা তিনি বলেছেন, কিন্তু এত মানে সেলফ কন্ট্রাডিক্টরি। কিন্তু তিনি জিয়াউর রহমানের যে বিরাট সংস্কার মার্শাল ল প্রক্লেমেশনের মধ্যে অধীনে আনা, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, তারপরে মৌলিক অধিকার পুনঃস্থাপন এবং মোটামুটি ভাবে সংবিধানের মৌলিক কাঠামোকে আবার ফিরিয়ে আনার যে সংশোধনীগুলো, ওগুলোর ব্যাপারে উনি কন্ডন করে দিলেন। মানে এত বড় অনৈতিক কাজ, কারণ তিনি যদি পঞ্চম সংশোধনী বাতিল হয়ে যায় তাহলে তো একদলীয় শাসন ফিরে আসার, কিন্তু সেটা তিনি না করে, কারণ তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করছিলেন, সরকারকে সন্তুষ্ট করাই ছিল তার মূল উদ্দেশ্য। সেজন্য তিনি সেই কাজটা করে তিনি করেছেন। এবং শহীদ জিয়ার এই যে অবদান, এই অবদানকে কোনোভাবেই অবমূল্যায়ন করার চেষ্টা করাটা ব্যর্থ হবে, সফল হবে না, কারণ এটা ঐতিহাসিকভাবে সত্য। এই সত্য কথাগুলো শহীদ জিয়া যে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, তিনি যে একদলীয় শাসনকে বিলুপ্ত করেছিলেন, তিনি বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন, এই সব কথাগুলো তো এগুলো ঐতিহাসিকভাবে এগুলোকে মিথ্যা কথা বলে বা নানা রকমের ছল চাতুরি করে এগুলোকে কখনোই বিলুপ্ত করা বা মুছে ফেলা সম্ভবপর হবে না। এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট, আমাদের সংবিধানে তো কেয়ারটেকার গভর্নমেন্ট বলে কোনো কিছু ছিল না। 1994 সালে থেকে 1996 সালে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলাম মিলে তারা এই আন্দোলন করছে, এবং এই আন্দোলনে ফলে শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হলো 15 ফেব্রুয়ারিতে, সে নির্বাচনের এক মাস যেতে না যেতেই বেগম খালেদা জিয়া দেশের জনগণের এবং বিরোধী দলের দাবির প্রতি সম্মান দেখিয়ে তিনি সংবিধান সংশোধন করে ত্রয়োদশ সংশোধনী বিল পাশ করলেন 27শে মার্চ 1996 সালে। 30শে মার্চ তিনি পদত্যাগ করলেন। পদত্যাগ করে তিনি ক্ষমতা হস্তান্তর করলেন। সেই রাত্রেই সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করলেন। এই 13th অ্যামেন্ডমেন্টটা এই খায়রুল হক সাহেব 10 মে 2011 সালে তিনি রিপিল করে দেন। রিপিল করে দিয়ে উনি যেটা করলেন সেটা হলো তিনি একটা শর্ট অর্ডার দিলেন। শর্ট অর্ডার দিয়ে উনি বললেন যে 10ম এবং 11শ পার্লামেন্ট এই নির্দলীয় সরকারের অধীনেই হবে। উনি বললেন, ফিলসফিটা বললেন যেটা হলো মানে সুপ্রিম নেসেসিটির কারণে, জনগণের সুপ্রিম কল্যাণের জন্য এই দুটি সংসদ থাকবে, নির্দলীয় সরকার অধীনে হবে, বাকি তারপরে আর নির্দলীয় সরকার বলে কিছুই থাকবে না। এর 16 মাস পরে তিনি তখন রিটায়ার করে গেছেন। তিনি এই 16 মাস পরে এই রায়ে তখন তিনি যে রায় দিলেন
এই রায়ে এই কথাগুলো আর লেখা নাই, কারণ এরই মধ্যে আওয়ামী লীগ সরকার 30শে জুন 2011 তারিখে 2011 সালে 30শে জুন 2011 সালে 15th অ্যামেন্ডমেন্ট পাশ করে পঞ্চদশ সংশোধনী, এবং এই পঞ্চদশ সংশোধনী ওই খায়রুল হক সাহেবের রায় পরে পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগেই তড়িঘড়ি করে এই পঞ্চদশ সংশোধনী করলেন। পঞ্চদশ সংশোধনী প্রণয়ন করে এখানে অনেক কিছু বলার আছে। পঞ্চদশ সংশোধনী হলো সেই চতুর্থ সংশোধনীর চাইতেও মারাত্মক। এটা এখানে যেটা করা হয়েছে সেটা বলি দুটো প্রধান কারণে। একটা হলো আর্টিকেল 7 আমাদের আছে যে জনগণই সকল ক্ষমতার উৎস, সেই আর্টিকেল 7টা রেখে আর্টিকেল 7A এবং 7B করা হয়। 7B তে এসে তারা কতগুলো শিডিউল দিয়ে দিলেন যে এই যে 152টা আর্টিকেলের মধ্যে প্রায় 52টা আর্টিকেল কোন সময়ে কোন সংসদ কোন পার্লামেন্ট সংশোধন করতে পারে, অর্থাৎ এই সংবিধানের পরিবর্তন করা জনগণের যে অধিকার, যে সার্বভৌম অধিকার, জনগণই এই ক্ষমতার উৎস, জনগণই আমাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, সেই জনগণই রাষ্ট্র পরিচালনা করেন আমাদের মাধ্যমে, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। সেই জনগণের যে মৌলিক ক্ষমতাটা এই 15th অ্যামেন্ডমেন্টে তারা নিয়ে গেলেন, আর যে গণভোটের যে ব্যবস্থা ছিল সেটাও বিলুপ্ত করলেন। আর যেটা মারাত্মক করলেন সেটা হলো নির্দলীয় সরকারের যে ব্যবস্থা ছিল, যেটা বেগম খালেদা জিয়া অন্তর্ভুক্ত করেছিলেন, তখন সেই নির্দলীয় সরকার ব্যবস্থাটা বিলুপ্ত করলেন। এই শুধু এটুকুই বলতে পারি যে মিথ্যা কোনোদিন প্রতিষ্ঠিত করা সম্ভবপর হয় না। যদিও গয়েবেলের থিওরি হলো বারবার মিথ্যা কথা বলো, বলতে 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 মিথ্যা কথাই সত্য হয়ে যাবে, মানুষ সেটাকেই সত্য বলে গ্রহণ করবে। কিন্তু আমি মনে করি বাংলাদেশের মানুষ সজ্জন মানুষ, সচেতন মানুষ, বাংলাদেশের মানুষ কোনোদিনই এইসব মিথ্যা কথাকে সত্য বলে গ্রহণ করবে না। কিন্তু চিন্তা হয় আমাদের প্রজন্মদের জন্য, আমাদের শিশু কিশোর, স্কুলে যারা যাতায়াত করে, স্কুলে যারা এইসব শেখে, যাদেরকে শেখানো হয় এই সমস্ত মিথ্যা তথ্য দিয়ে ইতিহাসকে বিকৃত করে করা হয়, এটার জন্য দুঃখ হয়। কিন্তু এটাও শেষ পর্যন্ত থাকবে না, টিকবে না। কারণ যেই একদলীয় শাসন ব্যবস্থা এখন দেশে চলছে, দেশের মানুষ এটা কখনো গ্রহণ করতে পারে না। এটা সময়ের ব্যাপার। আশা করি খুব শিগগির দিন ফিরে আসবে যেদিন সত্যের রাজনীতি ফিরে আসবে, এবং যেদিন একটা সুষ্ঠু গণতান্ত্রিক একটা পরিবেশের মাধ্যমে দেশের জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে, এবং দেশে আইনের শাসন এবং দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসবে। ধন্যবাদ জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ।